শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশা করা এই বিশাল কনক্রিটের ইমারতটি দূর থেকে দেখলে মনে হয় যেন এক অজেয় দুর্ভেদ্য দুর্গ। রাত ৮টা, চারপাশের লেকের জলে সংসদের হলুদ আলোগুলোর প্রতিবিম্ব কাঁপছে। ভবনের ভেতরে অধিবেশন চলছে। স্পিকারের মাইক্রোফোনের আওয়াজ, সরকারি দলের টেবিল চাপড়ানোর শব্দ এবং বিরোধী দলের নেতাদের গগনবিদারী চিৎকারে পুরো সংসদ কক্ষ গমগম করছে। বাইরে থেকে দেখলে বা টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখলে মনে হবে, বাহ, কি চমৎকার গণতান্ত্রিক চর্চা। বিরোধী দল তো সরকারের রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে। কিন্তু এই কোলাহল মুখর সংসদ ভবনের বিশাল ছাদের উপরে আমাদের যে উন্মুক্ত আকাশটি রয়েছে, সেটি আজ চূড়ান্তভাবে অরক্ষিত। যে আকাশ দিয়ে যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে শত্রুর ফাইটার জেট, সেই আকাশ রক্ষার কোনো হাতিয়ার আজ আমাদের হাতে নেই। অথচ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই ভবনের ভেতরে সেই অরক্ষিত আকাশ নিয়ে পিনপতন নীরবতা। সবাই কথা বলছেন, কিন্তু কেউ আসল কথাটি বলছেন না। কেন? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের কাজ হলো সরকারের প্রতিটি ভুল, প্রতিটি গাফিলতিকে আতশি কাচের নিচে নিয়ে আসা। বিশেষ করে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বিরোধী দল হবে রাষ্ট্রের সবচেয়ে বড় পাহারাদার। কিন্তু বাংলাদেশের সংসদের দিকে তাকালে এক অদ্ভুত এবং গা গুলিয়ে ওঠা দৃশ্য চোখে পড়ে। সংসদের ভেতরে বিরোধী দলের একজন হেভি ওয়েট নেতা হয়তো অত্যন্ত রাগান্বিত হয়ে টেবিল চাপড়ে বক্তৃতা দিচ্ছেন। তার কপালে ঘাম, গলার রগ ফুলে উঠছে। তিনি বলছেন, মাননীয় স্পিকার, বাজারে পেঁয়াজের দাম আজ আকাশ ছোঁয়া। রাস্তায় গর্তে পড়ে সাধারণ মানুষের কোমর ভাঙছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। সরকারি দলের মন্ত্রীরাও এর কড়া জবাব দিচ্ছেন। সাধারণ মানুষ টিভির পর্দায় এই দৃশ্য দেখে ভাবছে, বিরোধী দল সত্যি দেশের মানুষের জন্য লড়াই করছে। কিন্তু এই পুরো দৃশ্যটি আসলে একটি থিয়েটার, একটি নিখুঁত অভিনয়। আমাদের রাজনীতিতে একটি অলিখিত ফিক্সড ম্যাচ খেলা হয়। সরকারি দল এবং বিরোধী দল খুব ভালো করেই জানে তাদের কোন গণ্ডির ভেতর থেকে কথা বলতে হবে। তারা পেঁয়াজের দাম নিয়ে সংসদ অচল করে দেওয়ার হুমকি দেবেন, ট্রাফিক জ্যাম নিয়ে ওয়াকআউট করবেন। কিন্তু যখনই প্রশ্ন আসবে প্রতিরক্ষা চুক্তির, যখনই প্রশ্ন আসবে ভারতের সামরিক আগ্রাসনের বিপরীতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার, তখন তারা সবাই অদ্ভুতভাবে বোবা হয়ে যান। বিরোধী দলের নেতারা রাজনীতি বোঝেন, অর্থনীতি নিয়ে কথা বলেন, কিন্তু একটি দেশের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার জেট-এন্ড-সি ফাইটার জেট কেনার চুক্তিটি যে মাসের পর মাস ধরে হিমঘরে পড়ে আছে, তা নিয়ে তারা একটি শব্দ উচ্চারণ করেন না। এই নীরবতা কেন আত্মঘাতী তা বুঝতে হলে আপনাকে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রের দিকে একবার গভীরভাবে তাকাতে হবে। আমাদের তিন দিক থেকে বিশাল এক সাঁড়াশির মতো ঘিরে আছে ভারত, আর দক্ষিণ পূর্ব দিকের ছোট্ট সীমানায় ওত পেতে আছে মিয়ানমার। গত কয়েক বছরে আমাদের এই দুই প্রতিবেশীর সামরিক আচরণ একটু বিশ্লেষণ করুন। মিয়ানমারের জান্তা সরকার তাদের অভ্যন্তরীণ সংঘাত দমনের অজুহাত দেখিয়ে বারবার আমাদের সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করছে। তাদের ফাইটার জেট এবং ড্রোনগুলো নির্দ্বিধায় বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে চক্কর দিয়ে যাচ্ছে, আর আমরা কেবল কড়া ভাষায় প্রতিবাদ লিপি পাঠাচ্ছি, কারণ আমাদের হাতে এমন কোনো ইন্টারসেপ্টর বা ফাইটার জেট নেই যা দিয়ে ওই ড্রোনগুলোকে ধাওয়া করা যায়। অন্যদিকে ভারত, তারা আমাদের তিন দিক থেকে ঘিরে রেখে প্রতিনিয়ত সামরিক মহড়ার নামে শক্তি প্রদর্শন করে চলেছে। তাদের অত্যাধুনিক রাফাল এবং সুখোই যুদ্ধবিমানগুলো যখন তখন আমাদের সীমানার খুব কাছ দিয়ে উড়ে যায়। তারা খুব ভালো করেই জানে বাংলাদেশের স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা শূন্যের কাছাকাছি। ভারতের যে কোনো বর্ডার থেকে একটি ফাইটার জেট উড়লে তা কয়েক মিনিটের মধ্যে ঢাকার আকাশে পৌঁছে যেতে পারে। আধুনিক যুগে কোনো যুদ্ধই কেবল মাটিতে লড়া হয় না। আকাশপথে যার আধিপত্য বা এয়ার সুপারিয়রিটি নেই, তার পদাতিক বাহিনী বা নৌবাহিনী যতই শক্তিশালী হোক না কেন, তারা আক্ষরিক অর্থেই সহজ শিকারে পরিণত হয়। আমাদের এই অরক্ষিত আকাশ মানেই হলো আমাদের স্বাধীনতার বুকে প্রতি মুহূর্তে শকুনের থাবা বসে থাকার চূড়ান্ত ঝুঁকি। আপনার ঘরের ছাদ যদি না থাকে, তবে ঘরের ভেতরের আসবাবপত্র নিয়ে তর্ক করাটা নিছকই বোকামি। যখন নতুন ফাইটার জেট কেনার পরিকল্পনা করা হলো, তখন অনেক হিসাব নিকাশ করেই চীনের জেট-এন্ড-সি ফাইটার জেটকে বেছে নেওয়া হয়েছিল। জেট-এন্ড-সি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, একে বলা হয় ভিগোরাস ড্রাগন বা তেজি ড্রাগন। এটি একটি 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার জেট, যা আকাশে ডগ ফাইট করা এবং ভূমিতে নির্ভুলভাবে বোমা হামলা চালাতে সক্ষম। ভারতের হাতে থাকা ফরাসি রাফাল যুদ্ধবিমানের সবচেয়ে যোগ্য এবং সাশ্রয়ী কাউন্টার বা জবাব হলো এই জেট-এন্ড-সি। কেয়ারটেকার সরকারের আমলে এই চুক্তিটি প্রায় চূড়ান্ত হয়েছিল। তারেক রহমানের চীন সফরে এই ডিলটি অফিসিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু তারপর হঠাৎ করে এই ফাইলটি আটকে গেল।
কারা আটকে দিল এই চুক্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে প্রতিরক্ষা বাণিজ্যের সেই অন্ধকার মাফিয়া সিন্ডিকেটের অন্দরমহলে। এই চক্রে যেমন কিছু অসাধু আমলা ও রাজনীতিক আছেন, তেমনি আছেন বিদেশি পরাশক্তির বেতনভুক্ত দেশীয় এজেন্টরা। পাশের দেশের গোয়েন্দা সংস্থাগুলো কখনোই চাইবে না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। তারা তাদের দেশীয় এজেন্টদের মাধ্যমে সরকারের শীর্ষ মহলকে বোঝায় যে চীনের কাছ থেকে এই অত্যাধুনিক যুদ্ধবিমান কিনলে পশ্চিমা বিশ্ব বা ভারত ক্ষুব্ধ হবে। এই ভারসাম্যের জুজু দেখিয়ে তারা মূলত বাংলাদেশের হাত পা বেঁধে রাখে, আর এই অদৃশ্য সুতোর টানেই আটকে যায় আমাদের আকাশ রক্ষার চূড়ান্ত হাতিয়ার। একটি স্বাধীন দেশে যখন এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি আটকে যায়, তখন বিরোধী দলের কাজ কি? তাদের তো সংসদ ভবন কাঁপিয়ে দেওয়ার কথা, তাদের তো স্পিকারের টেবিল ঘেরাও করে জানতে চাওয়ার কথা কার ইশারায় আমাদের ফাইটার জেটের ফাইল আটকে আছে। কিন্তু তারা তা করেন না। বিরোধী দল জানে যে এই চুক্তিটি আটকে দেওয়ার পেছনে কোন দেশের গোয়েন্দারা কলকাঠি নাড়ছে, কিন্তু তারা যদি এই নিয়ে সংসদে কথা বলে তবে সেই পরাশক্তির সুনজর থেকে তারা চিরতরে বঞ্চিত হবে। আমাদের দেশে রাজনীতিতে একটি অলিখিত নিয়ম আছে, ক্ষমতায় যেতে হলে বা ক্ষমতায় থাকতে হলে ওই নির্দিষ্ট পরাশক্তির আশীর্বাদ লাগবে। অনেক নেতারই বিদেশে সেকেন্ড হোম আছে, অফশোর অ্যাকাউন্টে জমানো টাকা আছে, আর আছে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার তীব্র বাসনা। তারা জানেন দেশের আকাশের চেয়ে তাদের ওই অফশোর অ্যাকাউন্টগুলো অনেক বেশি মূল্যবান। পরাশক্তির গোয়েন্দাদের ইশারায় তারা তুচ্ছ বিষয় নিয়ে সংসদ গরম রাখেন, পেঁয়াজের দাম নিয়ে ওয়াকআউট করেন, যাতে সাধারণ মানুষের মনোযোগ জেট এন্ড সির মতো মূল ইস্যু থেকে দূরে থাকে। রাত 11টা, সংসদের অধিবেশন শেষ হয়েছে। স্পিকারের বিদায়ী ঘোষণার পর চেম্বার থেকে একে একে বেরিয়ে আসছেন সংসদ সদস্যরা। সংসদের শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল লবিতে এখন এক অন্যরকম দৃশ্য। একটু আগে যে বিরোধী দলের নেতা পেঁয়াজের দাম নিয়ে সরকারি দলের মন্ত্রীর দিকে তেড়ে যাচ্ছিলেন, এখন তিনি লবিতে দাঁড়িয়ে সেই একই মন্ত্রীর সাথে কফি খাচ্ছেন। তারা একে অপরের পিঠ চাপড়াচ্ছেন, হাসাহাসি করছেন। তাদের হাসি আর কফির ধোঁয়ায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দেশের সাধারণ মানুষের সমস্ত আবেগ আর ক্ষোভ। তারা তাদের আজকের ফিক্সড ম্যাচটি খুব চমৎকারভাবে শেষ করেছেন। ঠিক একই সময়ে শেরেবাংলা নগর থেকে কয়েক কিলোমিটার দূরে কুর্মিটোলায় অবস্থিত বিমান বাহিনীর এয়ার ডিফেন্স অপারেশন সেন্টারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানকার বিশাল রাডার স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন একজন ডিউটি অফিসার। স্ক্রিনের এক প্রান্তে ঠিক সীমান্ত রেখা ঘেঁষে একটি লাল বিন্দু দপদপ করছে। এটি প্রতিবেশী একটি রাষ্ট্রের অত্যাধুনিক ফাইটার জেট, যা আমাদের আকাশ সীমা ঘেঁষে অত্যন্ত উস্কানিমূলকভাবে উড়ে বেড়াচ্ছে। তারা যেন আমাদের রিয়াকশন টাইম বা প্রতিক্রিয়া দেখার জন্য ইচ্ছাকৃতভাবে এই মহড়া দিচ্ছে। অফিসারটি তার হেডসেটটি শক্ত করে চেপে ধরলেন। তার কন্ট্রোল রুম থেকে ইন্টারসেপ্টর করার বা বাধা দেওয়ার নির্দেশ দেওয়ার কথা, কিন্তু কাকে পাঠাবেন তিনি? আমাদের হ্যাঙ্গারে থাকা পুরনো প্রজন্মের বিমানগুলো আকাশে ওড়ার আগেই ওই আধুনিক জেটটি কাজ ছেড়ে নিজের সীমানায় ফিরে যাবে। রাডারের ওই লাল বিন্দুটি আক্ষরিক অর্থে আমাদের অসহায়তা নিয়ে উপহাস করছে। অফিসারটি জানেন বেইজিং এর সেই ফাইলের ভেতরে থাকা জেট এন্ড সি গুলো যদি আজ আমাদের টারম্যাকে থাকতো, তবে ওই লাল বিন্দুটি আমাদের সীমানার এত কাছে আসার স্পর্ধা দেখাতে পারত না। কিন্তু সেই ফাইল তো আজ আমাদের রাজনীতিকদের হাসি তামাশার নিচে চাপা পড়ে আছে। সংসদের লবিতে কফির কাপে চুমুক দিয়ে আমাদের নেতারা হাসছেন, আর দূরে রাডার স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আমাদের সামরিক কর্মকর্তারা এক বুক ভরা অপমান গিলে নিচ্ছেন। যেদিন সত্যি সত্যি আকাশ থেকে প্রথম বোমাটি পড়বে, সেদিন কি এই পেঁয়াজের দামের বক্তৃতা কোনো কাজে আসবে?